সবচেয়ে বড় ম্যাচ ছিল বার্সেলোনার। তারা ৩-২ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে দিয়েছে, কিন্তু ম্যানচেস্টার সিটির কপাল আর খোলে নাই। ম্যানচেস্টার সিটির কপাল তুরিনে তো খোলেনি। 10 ম্যাচে মাত্র একটা জয় নিয়ে ম্যানচেস্টার সিটি একটা অদ্ভুত রেকর্ড নিয়ে বসে আছে, যেখানে তাদের পরবর্তী রাউন্ডে ওঠা নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে। তবে আতলেতিকো তাদের জন্য ভালো একটা সময় চলে এসেছে বলা যেতে পারে। টানা 10 ম্যাচে জয়ের একটা রেকর্ড তারা 3-1 গোলে জিতেছে। মিলান জিতেছে তাদের ম্যাচ, আর্সেনাল জিতেছে মনাকোর এগেইনস্টে 3-0 গোলে। বেনফিকা বোলোনিয়ার ড্র হয়েছে। আনহেল দি মারিয়া একটা রেকর্ড থেকে এখনো পেছনে ফিরে আছেন। স্টুটগার্ট 5-1 গোলে জিতেছে। মোটামুটি গতকালকে রাতের রেজাল্ট নিয়ে যখন কথা হবে তখন রেজাল্টের চাইতে পয়েন্ট টেবিলের যে পার্থক্যগুলো, যেগুলো অনেক কিছুই আসলে আগের সপ্তাহের চাইতে পরের সপ্তাহে পরিবর্তন হয়ে যায়, সেটাই হয়তো বোঝালে আসলে ভালো মতো বোঝা যাবে যে কতগুলো পরিবর্তন হয়েছে। তার মানে আপনি পয়েন্ট টেবিল দেখতে চান, আমরা পয়েন্ট টেবিলটা দেখতে চাই। সবার উপরে আছে লিভারপুল। বার্সেলোনা 2 নম্বরে উঠে গেছে, তারা বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে। আর্সেনাল তারা জিতেছে, 3 নম্বর জায়গায় আছে। এই যে শীর্ষে 8টা দলকে আমরা দেখতে পাচ্ছি, এই 8টা দল সরাসরি কোয়ালিফাই করবে, কিন্তু এখনো 2টো করে ম্যাচ বাকি রয়েছে। এখানে চমক আমরা কাকে বলবো? অ্যাস্টন ভিলা। এখানে অ্যাস্টন ভিলার চাইতে আপনি চমক বলবেন ব্রেস্টকে। লাইক ব্রেস্ট যেই ফ্রেঞ্চ লিগে খেলছে, সেখানে তাদের যেই অবস্থান সেটার তুলনায় 6টা ম্যাচে 4টা জয়, 1টা ড্র, 1টা হার। সেখানে আপনি ব্রেস্টকে এখানে চিন্তা করবেন না, লিলকেও হয়তো আপনি চিন্তা করবেন না, কিন্তু লিল ডেফিনেটলি এই টিমগুলোর চাইতে কিছুটা মোটামুটি ব্যালেন্সড ওয়েতে আছে। তবে একটা জিনিস পরিষ্কার যে 8টা দল, প্রথম 8টা দলের মধ্যে সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 13, অর্থাৎ 13 কিন্তু একটা কাট অফ পয়েন্ট। আপনি চিন্তা করতে পারেন যে পরবর্তীতে বাকি যে 2টো ম্যাচ রয়েছে, অন্তত 13 পয়েন্ট কিংবা 13 পয়েন্টের 1 পয়েন্ট বেশি 14 পয়েন্ট না থাকলে আপনি শীর্ষ 8-এ কোয়ালিফাই করতে পারবেন না। সেরকমটা ধরা হচ্ছে। লিভারপুল থ্রু করে গেছে, বার্সেলোনাও বলতে পারি আমরা যে তারাও আসলে থ্রু করে যাবে, মানে অ্যাটলিস্ট টপ 24-এ তারা থাকবে। আর এর পরের দলগুলোর পয়েন্ট টেবিল আমরা যদি দেখে নেই, ডর্টমুন্ড 9-এ নেমে গেছে। একটা ম্যাচ হারলে আপনি 4 থেকে কোথায় নেমে যেতে পারেন তার একটা নিদর্শন হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। খুবই টাইট এই জায়গায় পয়েন্ট টেবিলে। যে কটা দলকে আমরা এখানে দেখছি তার ভেতরে 12 পয়েন্ট পর্যন্ত আছে এসি মিলানের, এবং আতালান্তা থেকে শুরু হয়েছে 11 পয়েন্টের দৌড়। এরপরে বেনফিকা আর মোনাকো 10 পয়েন্ট নিয়ে 15 আর 16 নম্বর জায়গায়। আতালান্তা কিন্তু পয়েন্ট টেবিলে 5 নম্বর স্থানে ছিল। আপনি বলছিলেন যে কোনো মুহূর্তে একটা পয়েন্ট স্লিপ আপ করলেই কিন্তু অনেক পা হরকে অনেক পিছনে চলে যেতে হবে। এই কারণেই আমরা যখন বলছি 6টা রাউন্ড শেষ হয়ে গেছে, 7 আর 8 নম্বর রাউন্ড শেষে কি হবে এখনই কি আমরা প্রেডিক্ট করতে পারবো না তো আসলে এই পয়েন্ট টেবিলটা দেখলে। কারণ 7 আর 8 নম্বর রাউন্ডে অনেক কিছু ওলট পালট হয়ে গেলেও যেতে পারে। হয়তো লিভারপুল বার্সেলোনার পজিশনটা ওইভাবে নড়বড় হবে না। যেমনটা দেখছেন আপনি 13 পয়েন্টে অনেকগুলো দল বসে আছে, সবাই তো 13 পয়েন্টে বসে থাকবে না। আলটিমেটলি দেখা যাবে তখন 7 এবং 8 নম্বর পজিশনের জন্য 3 বা 4টা দল ফাইট করছে। সেখান থেকে 2টা দল গেল, 7-8 হয়ে গেল। যেমন তার পরবর্তীতে আপনার দেখা যাবে 24 নাম্বার, 23 এবং 24 যে স্পটগুলো রয়েছে আমরা দেখবো এখানে 17 থেকে যে 24 নম্বর স্পট, যেটা বেসিক্যালি আপনার কোয়ালিফিকেশনের লাস্ট 8টা স্পট, সেখানে স্পোর্টিং সিপি যারা একসময় সেকেন্ড পজিশনে ছিল, তারপর থেকে তারা এখন পর্যন্ত একটা পয়েন্টও পায়নি। 17 নম্বর স্থানে তারা রয়েছে। এখানে আপনি খুঁজে পাবেন রিয়াল মাদ্রিদকে, যারা ওই গতকালকের ম্যাচটা জেতার পর 17 নম্বরে গিয়েছিল, কিন্তু গতকালকে রাতের ম্যাচের পর তারা আবার 20 নম্বরে নেমে গেছে কিন্তু। এবং রিয়াল মাদ্রিদ যেখানে ছিল 24 থেকে তারা এই গেম উইক শুরু করেছিল, তারা এখন 20-এ আছে। এই জায়গাটাও তাদের জন্য অন্তত পক্ষে আগের পজিশন থেকে অনেকটুকু স্বস্তির। কিন্তু দেখেন, একটা জয়ও যে আপনাকে পুরোপুরি পাল্টে দিতে পারে না, সেটা আমরা পরের পাতা দেখলে পয়েন্ট টেবিলে বুঝতে পারবো। পয়েন্ট টেবিলের 25 নম্বর দলটার নাম হচ্ছে পিএসজি। তারা এই জায়গাতেই ছিল, তারা শুধুমাত্র একটা স্পট এগিয়ে গিয়েছিল 3টা পয়েন্ট পাওয়ার পর। 24 নম্বরে উঠেছিল, তাও সেটা রেলিগেশন স্পটে ঠিক 1 পয়েন্ট আগে। কিন্তু যেটা দেখা গেল কোনো লাভ হলো না। আলটিমেটলি গতকালকের রেজাল্টের পর তারা আসলে পিছিয়েই চলে গেল। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, এবং এইটা আমাদেরকে বলছে যে এই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটটা আসলে কতখানি আনপ্রেডিক্টেবল। প্লেয়াররা বা কোচরা কেউই এখনো বুঝতে পারছেন না যে কি করতে হবে, কি করা দরকার। পিএসজি একেবারে উত্তম উদাহরণ এই দিক থেকে, তাই না? কারণ পিএসজির 25 নম্বরে থাকাটা, যে 25-এ তারা শুরু করেছিল, একটা ম্যাচ জিতেও তারা 25-এই আছে। বাকিদের ক্ষেত্রে ঘটনাটা এইভাবে ঘটে নাই। আর এই জায়গায় আমরা দেখব যে লাইপজিগ বাদ পড়ে গেছে এই সপ্তাহের সম্ভবত সবচেয়ে বড় ঘটনা সেইটাই। লাইপজিগের আসলে হলো কি, মানে লাইপজিগকে ঘিরে হয়তো একটা প্রত্যাশা লোকের থাকে যে টপ 24-এ তো তাদের থাকার একটা ব্যাপার ছিল। আরবি লাইপজিগের দল যথেষ্ট ভালো, এটা তো অবস্থা খারাপ না।
বুন্দেসলিগা অবস্থা রিসেন্টলি খারাপ হওয়া শুরু করেছে, কিন্তু বুন্দেসলিগা তাদের একটা আনবিটেন স্ট্রিক ছিল এপ্রিল মাস থেকে। তারপরে নভেম্বর থেকে তারা অক্টোবর শেষ থেকে 6টা টানা ম্যাচ তারা হেরেছে, ম্যাচ হারেনি, মানে ম্যাচ হারা বা ড্রয়ের মধ্যে আছে। সো লাইপজিগের বড় সমস্যা রয়েছে, সেটা আরো অনেক ডিপে যে আসলে সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। তবে আরবি লাইপজিগের মতো দলকে আপনি ডেফিনেটলি চিন্তা করতে পারেন যে তারা 6টা ম্যাচ হেরে যাবে। আতলেতিকোর সঙ্গে তারা হেরেছে, অ্যাস্টন ভিলার সঙ্গে তারা হারলো, ইউভেন্টাসের সঙ্গে হেরেছে। এমন না যে সব ম্যাচ একদম হারা ম্যাচ তারা মানে হেরে এসেছে, জিতা ম্যাচের জায়গা তারা ছিল। সো এই চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেটটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। আমরা একটা পয়েন্ট মিস করে গেছি, ম্যানচেস্টার সিটি পয়েন্টে যারা 22 নম্বরে বসে আছে, সেটা নিয়ে হয়তো পরবর্তী আমরা কথা বলবো। এই কারণেই দেখেন ম্যানচেস্টার সিটি যারা পয়েন্ট টেবিলের 22 নম্বরে আছে তাদেরকে নেক্সট গেম উইকে খেলতে হবে পয়েন্ট টেবিলের 25 নম্বর দল পিএসজি এর সঙ্গে। আলটিমেট ডিসাইডার ওইটা হতে যাচ্ছে। ওটা এক ধরনের আপনি মানে কোয়ালিফায়ার রাউন্ড বলতেই পারেন, যে প্লে অফ কোয়ালিফায়ারের জন্য পারফেক্ট একটা ম্যাচ, 22 ভার্সেস 25। পিএসজির জন্য সর্বোচ্চ যে পয়েন্টটা পাওয়া সম্ভব সেটা হচ্ছে 13, মানে যদি আপনি 6 পয়েন্ট হিসাব করেন তাহলে হচ্ছে আপনি ওই শীর্ষ 8-এ কাট অফ পয়েন্টে যে আসবেন। কিন্তু আপনি পিএসজির যে রাউন্ড অফ ফিক্সচার, স্টুটগার্টের সঙ্গে ম্যাচ, ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ, সো এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে পিএসজি 6টা পয়েন্টই পাবে। তবে একটা ব্যাপার ভালো যে ম্যান সিটির সঙ্গে ম্যাচটা তাদের ঘরের মাঠে। আবার ম্যানচেস্টার সিটির জন্য হিসাবটা হচ্ছে তাদের পিএসজির সঙ্গে খেলতে হবে, আবার তাদের ঘরের মাঠে ক্লাব ব্রুজের সঙ্গে খেলতে হবে, যেখানে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ম্যানচেস্টার সিটি অন্তত 3টা পয়েন্ট পাবে। কিন্তু একটা ব্যাপার তাদের দিক থেকে ভালো যে ক্লাব ব্রুজের সঙ্গে তাদের ম্যাচটা একদম শেষ দিন এবং তাদের ঘরের মাঠে যে ইকুয়েশনটা থাকবে, সেই ইকুয়েশন যদি তারা প্যারিসের কাছে হেরেও যায়, মানে পিএসজির কাছে, তবুও তারা বাদ পড়বে না। হয়তো ইকুয়েশনটা এরকম থাকবে, পেপ গার্দিওলা বলছেন যে আমাদের হয়তো 3 পয়েন্ট লাগবে, 3 বা 1 পয়েন্ট, এরকম বা 1 পয়েন্ট লাগবে, এরকম একটা জিনিস তিনি বলছেন। যে কোনটা লাগবে এখন তিনি পরিষ্কার জানেন না। তো পিএসজির সঙ্গে ম্যাচটা যদি হেরে যায় তাহলে ম্যানচেস্টার সিটিকে নিয়ে শঙ্কার জায়গা তৈরি হবে। আপনি ম্যানচেস্টার সিটিকে নিয়ে শঙ্কার জায়গা তৈরি হবে এই কথাটা বলছেন, সেটা 3 মাস আগে আপনি বলার মানে 1 মাস আগে বলার আপনি নাম মানে সাহসী করতেন না, সেটা আমাকে সাহস করতে। কাছে ম্যান সিটি যে হারলো, স্পোর্টিং সিটির কাছে যে ম্যানচেস্টার সিটি হারলো, তারপরেও তো আমাদের কাছে মনে হয় নাই যে সিটি পারবে না। তারপরে মনে হচ্ছে একটা ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.